হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান পলিটি পিটি 365 আলোচনা করব, যেটা ভিশন আইএস থেকে বের করা হয় প্রতি বছর ইউপিএসসি প্রিলিমসের জন্য। তো এইখানে আমরা যে আলোচনাটা করব সেটা ইউপিএসসি প্রিলিমস, ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স এবং অন্যান্য সমস্ত পরীক্ষা যেখানে পলিটি থাকে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে গত এক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিটির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছে সেটা নিয়ে ডিসকাস করা রয়েছে। তো এটা আমরা পরপর শুরু করব। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, যেটা এখনও চর্চাতে চলছে, সেটা হচ্ছে সাইমালটেনিয়াস ইলেকশন। ইলেকশন নিয়ে এখানে অনেক কিছু রয়েছে। আমরা জানি সম্প্রতি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, যেটা সংবিধানের 129তম অ্যামেন্ডমেন্ট বিল হিসেবে উপস্থাপন করা হয়েছে, সেটা নিয়ে এখানে কিন্তু বলা রয়েছে। কি বলা রয়েছে সেখানে 129তম অ্যামেন্ডমেন্ট বিল ওয়ান নেশন ওয়ান ইলেকশনে? প্রথমত এখানে একটা নতুন আর্টিকেল যোগ হবে। আর্টিকেল 82A, যেখানে ইলেকশন কমিশন উইল কন্ডাক্ট জেনারেল ইলেকশন ফর লোকসভা অ্যান্ড অল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি সাইমালটেনিয়াসলি। অর্থাৎ আমাদের লোকসভার ইলেকশন এবং রাজ্য বিধানসভার সমস্ত ইলেকশন কিন্তু একই সাথে নেওয়া হবে, যে কারণে এটাকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বলা হচ্ছে। টার্ম অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তো এই সমস্ত স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি লোকসভা যখন শেষ হবে সাথে সাথেই কিন্তু, অর্থাৎ 5 বছরের টার্ম আমরা জানি, তো রাজ্য বিধানসভা এবং লোকসভা উভয়েরই কিন্তু টার্মটা একই সাথে শুরু হচ্ছে এবং একই সাথে শেষ হচ্ছে। তো আর্টিকেল 83-র এখানে কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে। 82A, আর্টিকেল 82A নতুন আর্টিকেলটা যোগ করা হচ্ছে এবং তার সাথে সাথে আর্টিকেল 83 এটাকে কিন্তু অ্যামেন্ড করতে হচ্ছে। এখানে আনএক্সপায়ার্ড টার্ম, মিড টার্ম, জেনারেল ইলেকশন এই সম্পর্কে বলা রয়েছে। It says when Lok Sabha is dissolved before full form of 5 years as stated, period between date of the dissolution and expiry of full term shall be an unexpired term. তো যেখানে সংবিধানের এই যে 5 বছরের আগেই যেখানে লোকসভাটা ডিসলভ হয়ে যাচ্ছে, এই পিরিয়ডটাকে ফুল টার্ম শেষ হওয়ার আগেই এটা কিন্তু আনএক্সপায়ার্ড টার্ম হিসেবে ব্যাখ্যা করা ছিল। Pursuant to this resolution, a mid-term election shall take place and a new Lok Sabha shall be constituted only for unexpired term. অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে কি, যদি কোনো কারণে লোকসভাটা ভেঙে যায় তাহলে যে বাকি সময়টুকু রয়েছে, 5 বছরের আগেই ভেঙে গেল, তো 5 বছর পূর্ণ হতে আজ যে বাকি সময়টুকু রয়েছে সেইটুকু সময়ের জন্য কিন্তু আবার ইলেকশন হবে এবং সেইটুকু সময়ের, অর্থাৎ এই যে 5 বছর টার্মটা যাতে বজায় থাকে, আগে পরে না হয়ে যায়, সেই কারণে এইখানে কিন্তু একটা আনএক্সপায়ার্ড টার্ম এই বিষয়টাকে আনা হচ্ছে, যাতে করে বিধানসভাগুলো বা লোকসভার যদি কোনো কারণে ভেঙে যায় বা ইমার্জেন্সি ডাকা হয়, তখন সেই অল্প সময় 5 বছর টার্ম পূর্ণ হতে অল্প সময়ের জন্য কিন্তু আবার একটা ছোট ইলেকশন করা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর্টিকেল 172কে অ্যামেন্ড করতে হবে। ইট ইজ এন আনএক্সপায়ার্ড টার্ম অ্যান্ড ফুল টার্ম অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর্টিকেল 172, যেখানে কিনা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফুল টার্ম এবং আনএক্সপায়ার্ড টার্মকে ব্যাখ্যা করা আছে। আর্টিকেল 327 অ্যামেন্ড করতে হবে, যেখানে পাওয়ার অফ পার্লামেন্ট টু মেক প্রভিশন উইথ রেসপেক্ট টু ইলেকশন টু লেজিসলেচার। তো পার্লামেন্টের যে পাওয়ার রয়েছে, লেজিসলেচারগুলোর ইলেকশন সম্পর্কিত যে পাওয়ার রয়েছে পার্লামেন্টের, সেটা 327-এ বলা আছে, সেটাকেও কিন্তু অ্যামেন্ড করতে হবে। তাহলে নতুন আর্টিকেল আসছে 82A এবং আর্টিকেল 83, 172, 327 এইগুলোকে কিন্তু অ্যামেন্ড করতে হচ্ছে। সুতরাং আমাদের এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে এবং এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এইখান থেকে প্রশ্ন হতে পারে। এবার এখানে সাইমালটেনিয়াস ইলেকশন নিয়ে বলা আছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন পপুলারলি নন সাইমালটেনিয়াস ইলেকশন মিন জেনারেল ইলেকশন হেল্ড ফর কনস্টিটিউশন দ্য হাউস অফ দ্য পিপল অ্যান্ড অল লেজিসলেটিভ অ্যাসেম্বলি টুগেদার। তো এই সাইমালটেনিয়াস ইলেকশন মানেই হচ্ছে রাজ্য বিধানসভা এবং লোকসভার ভোট কিন্তু একসাথে হবে। Simultaneous election does not mean that voting across the country for all election need to happen on a single day. Simultaneous election মানে এটা নয় যে একটাই মাত্র দিনে সমস্ত ইলেকশনগুলো সম্পন্ন হচ্ছে। In India, simultaneous election to Lok Sabha and Vidhan Sabha were held in year 1951, 52, 57, 62 and 67. তো এই বছরগুলোতে কিন্তু সাইমালটেনিয়াস ইলেকশন হয়েছিল।
সংবিধান শুরুর পর থেকেই প্রথম ভোট 57তে, 62তে এবং 67তে। This cycle was disrupted due to premature dissolution of state assembly in 68-69 and Lok Sabha in 1970। তো একসাথে হতে হতে কেন ভেঙে গেল? কারণ হচ্ছে হঠাৎ করে স্টেট অ্যাসেম্বলিগুলো ডিসলভ হয়ে গেছে, কখনো দেখা যাচ্ছে লোকসভা ডিসলভ হয়ে গেছে, সেই কারণে কিন্তু আর একসাথে সেই অবস্থাটা করানো আর সম্ভব হয়নি। তো এটা এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দেওয়া আছে। নেক্সট, স্টেট ইলেকশন কমিশন নিয়ে এখানে বলা রয়েছে। কেন এটা নিউজে রয়েছে? রিসেন্টলি ক্যাগ ইন ইটস কর্ণাটকের রিপোর্ট অবজার্ভ দ্যাট ডিসএম্পাওয়ারমেন্ট অফ স্টেট ইলেকশন কমিশন ডিলেজ ইলেকশন টু লোকাল গভর্নমেন্ট। স্টেট ইলেকশন কমিশনের কিছু ডিসএম্পাওয়ারমেন্ট করা হয়েছে, যে কারণে লোকাল গভর্নমেন্টের যে ইলেকশন অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যে ইলেকশন সেখানে কিন্তু ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, সেই কারণে এটা নিউজে রয়েছে। স্টেট ইলেকশন কমিশনের ইনফরমেশনগুলো আমরা রিভিশন করে নেব। অটোনোমাস কনস্টিটিউশনাল অথরিটি আমরা জানি একটা স্বাধীন সংস্থা, স্টেট ইলেকশন কমিশন রেসপন্সিবল ফর অ্যাডমিনিস্ট্রেটিং ইলেকশন টু লোকাল সেলফ গভর্নমেন্ট, দ্যাট ইজ পঞ্চায়েতি রাজ, cities and urban local bodies, that is municipality and other urban local body, municipality, cantonment, etc. 73rd and 74th Amendment Act 1992 provide for constitution of state election commission. It's also recommended by Gadgil committee. এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি 73তম 74তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটি বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছিল আমাদের সংবিধানে 1992 সালে, এবং করা হয়েছিল গ্যাডগিল কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে। স্টেট ইলেকশন কমিশনের কাজ কি? ডিলিমিটিং কনস্টিটিউয়েন্সিস ফর লোকাল বডি ইলেকশন টু ইনসিওর ফেয়ার রিপ্রেজেন্টেশন। তো ডিলিমিটেশন করা, কতটা এরিয়া নিয়ে ভোটটা হবে সেটাকে এনসিওর করা। ওভারসি প্রিপারেশন অ্যান্ড রিভিশন অফ ইলেকটোরাল রোল ফর লোকাল বডি ইলেকশন। ইলেকটোরাল রোল তৈরি করা, পুরো চার্ট তৈরি করা, কারা ভোট দিতে সক্ষম, কারা ভোট দেবেন, সেই ইলেকটোরাল রোলটা তৈরি করা। রিজার্ভেশন অফ সিট ফর SC SC ওবিসি লোকাল বডি ইলেকশন, সিট রিজার্ভ করার বিষয়টা। অথরিটি টু ডিসাইড ডিসপিউট রিলেটেড টু লোকাল বডি ইলেকশন ইনক্লুডিং ম্যাটার অফ ডিসকোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট। তো যদি কোনো ডিসপিউট দেখা দেয়, যদি কোনো সমস্যা দেখা দেয়, যদি কোনো বিবাদ দেখা দেয় ভোট সম্পর্কিত, সেটাকে মীমাংসা করা, এবং কোনো কারণে যদি কোনো ক্যান্ডিডেটকে ডিসকোয়ালিফাই করতে হয় সেটাও দেখা। প্রোভাইড অ্যাডভাইস টু গভর্নর ম্যাটার রিলেটেড টু কন্ডাক্ট অফ লোকাল বডি ইলেকশন। তো গভর্নরকে অ্যাডভাইস দেয়া, প্রয়োজনে গভর্নরকে অ্যাডভাইস দেয়া লোকাল বডি ইলেকশনের ক্ষেত্রে। নেক্সট আমরা চলে আসবো ডিলিমিটেশন কমিশন, খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট ইন কিশোর চন্দ্র ছাঙ্গনলাল রাঠৌড় কেস 2024 কেস থেকে সরাসরি এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। হেল্ড দ্যাট, এই কেসটাতে কি বলা হচ্ছে? কনস্টিটিউশনাল কোর্ট হ্যাভ দ্য পাওয়ার টু রিভিউ অর্ডার অফ দ্য ডিলিমিটেশন কমিশন ইফ অ্যান অর্ডার ইজ ম্যানিফেস্টলি আরবিট্রারি। ডিলিমিটেশন কমিশন যে অর্ডারটা দেবে সেটা কিন্তু কোর্টে রিভিউ করা যেতে পারে। এটা সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে। কিশোরচন্দ্র ছঙ্গনলাল রাঠৌড় কেস 2024 এই কেসটাতে সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়টা দিচ্ছে যে ডিলিমিটেশনের যে বক্তব্য, ডিলিমিটেশন কমিশনের যে রেকমেন্ডেশন, সেটা কিন্তু চূড়ান্ত নাও হতে পারে। সেটা মনে করলে, কোর্ট মনে করলে সেটা কিন্তু রিভিউ করতে পারে। ডিলিমিটেশন কমিশন সম্পর্কে জানবো। ডিলিমিটেশন ইজ দ্য প্রসেস অফ ফিক্সিং দ্য নাম্বার অফ সিট অ্যান্ড বাউন্ডারিজ অফ টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস ইন ইচ স্টেট ফর লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো ডিলিমিটেশন কমিশনের কাজ কি? কতগুলো সিট থাকবে, লোকসভা ইলেকশন হোক বা রাজ্য বিধানসভা ইলেকশন হোক, সেই ইলেকশনে কতগুলো সিট সংখ্যা থাকবে এবং কতটা বাউন্ডারি জুড়ে একটা ইলেকশনের এরিয়া হবে, সেই বাউন্ডারিটা ফিক্স করা এবং সংখ্যাটা নির্ণয় করা, এই অসম্ভব গুরুত্বপূর্ণ কাজটা ডিলিমিটেশন কমিশন করে থাকে। রেসপন্সিবিলিটি অফ ডিলিমিটেশন ইজ অ্যাসাইন্ড টু দ্য হাই পাওয়ার বডি নোন অ্যাজ ডিলিমিটেশন কমিশন, দ্যাট ইজ বাউন্ডারি কমিশন অলসো। ডিলিমিটেশন, এটাকে আমরা বাউন্ডারি কমিশনও বলতে পারি, কারণ এর মূল কাজটাই হচ্ছে কতটা এরিয়া জুড়ে একটা ইলেকশনের বাউন্ডারি থাকবে, বিভিন্ন দলের ক্যান্ডিডেটগুলো যে দাঁড়াচ্ছে ঠিক কতটা এরিয়া জুড়ে মানুষ তাদেরকে ভোট দেবেন, সেই এরিয়াটা ঠিক করার দায়িত্ব কিন্তু ডিলিমিটেশন কমিশনের। Under Article 82, delimitation done by such authority and in such manner as Parliament may by law determine. আর্টিকেল 82-তে বলা আছে ডিলিমিটেশন কথা, যেখানে বলা হচ্ছে কি পার্লামেন্টের পাওয়ার আছে, পার্লামেন্ট আইন তৈরি করবে
এই ডিলিমিটেশন কমিশনের ব্যাপারে। In India, such delimitation commission have been constituted 4 times: 52, 1963, 73 and 2002. এরকম ধরনের ডিলিমিটেশন কমিশন 4 বার বসানো হয়েছিল, 52 সালে, 1952-তে, 1963-তে, 1973-এ এবং লাস্ট 2002-তে। ইট ইজ এ স্ট্যাচুটরি বডি। এটা একটা সংবিধান স্বীকৃত নয়, এটা একটা আইন স্বীকৃত সংস্থা। যেহেতু এই পার্লামেন্ট আইন তৈরি করে করতে পারে, সেজন্য এটা একটা আইন স্বীকৃত সংস্থা। Delimitation Commission decision are considered final and are unchallengeable in any court. এটা ছিল এতদিন পর্যন্ত। ডিলিমিটেশন কমিশনের ডিসিশন চূড়ান্ত ছিল, তারপরে কোর্টে যাওয়া যেত না, কিন্তু সম্প্রতি রায়টা পরিবর্তন হয়েছে। The copies of this order are laid before Lok Sabha and State Legislative Assembly concerned, but no modification are permissible therein by them. তো এদের অর্ডার কিন্তু লোকসভাতে এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অর্থাৎ বিধানসভাতে পেশ করা হয়, এবং সেখানে কিন্তু কোনো পরিবর্তন করা যায় না, কোনো মডিফিকেশন করা যায় না। তো এটা ছিল, কিন্তু এটাকে সম্প্রতি জুডিশিয়াল রিভিউ এর আন্ডারে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই কেসটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কিশোর চন্দ্র ছঙ্গনলাল রাঠোর কেস। এই কেসে সুপ্রিম কোর্ট এই রায়টা কিন্তু দিচ্ছে। নেক্সট, ইভিএম ভিভিপ্যাট। ইভিএম ভিভিপ্যাট কেন নিউজে রয়েছে? অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম পারপাসেস ইসিআই অ্যান্ড অ্যানাদার সুপ্রিম কোর্ট dismissed request for full cross verification of EVM data with voter verification paper audit trial record. তো অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম একটা সংস্থা এবং ইলেকশন কমিশন, এই দুজনের একটা কেস ছিল, সেখানে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, ডিসমিস করে দিচ্ছে রিকোয়েস্ট করা, যেটা ইভিএম প্যাডের সাথে ভিভিপ্যাডের যে রেকর্ড, ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল, অর্থাৎ মেশিনের যে গণনা এবং কাগজের যে গণনা, সেটাকে মিলিয়ে দেখার জন্য একটা রিকোয়েস্ট করা হয়েছিল এই কেসটাতে, সেটাকে ডিসলভ করে দেয় সুপ্রিম কোর্টে, সেটা ডিসমিস করে দিয়েছে। তো এটার জন্য আমাদের এটা নিউজে রয়েছে। কি দেখবো আমরা ইভিএম ভিভিপ্যাট কি? EVM is a portable microcontroller based instrument designed to modernize election process. ইলেকশন কমিশন ইলেকশন প্রসেসটাকে আধুনিকীকরণ করার জন্য এটা কিন্তু মাইক্রোকন্ট্রোলার বেস একটা ইনস্ট্রুমেন্ট, একটা পোর্টেবল ইনস্ট্রুমেন্ট, যেটা বহনযোগ্য, স্থান পরিবর্তন করে যেটা নিয়ে যাওয়া যায়। ইট ইজ ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লাইড টু ইলেকশন কমিশন বাই ভারত ইলেকট্রনিক লিমিটেড। তাহলে ইভিএম কারা তৈরি করে? ভারত ইলেকট্রনিক লিমিটেড তৈরি করে, যেটা কিনা আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা, ভারত ইলেকট্রনিক লিমিটেড অ্যান্ড ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই দুটো সংস্থার আন্ডারে কাজ করে থাকে। ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডারে রয়েছে, এই দুটো মিনিস্ট্রি থেকে কন্ট্রোল করা হয় ভারত ইলেকট্রনিক লিমিটেডকে, এবং তারা ইভিএম প্যাড তৈরি করে। গোয়া ওয়াজ ফার্স্ট স্টেট টু ইউজ ভিভিপ্যাট উইথ অল ইভিএম ডিউরিং 2017 লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন। গোয়া হচ্ছে প্রথম রাজ্য যে কিনা সমস্ত ইলেকশনকে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করেছিল। 2017-তে প্রথমবার। লোকসভা জেনারেল ইলেকশন 2019 থেকে এটাকে সম্পূর্ণভাবে লোকসভা ইলেকশনে ব্যবহার করা হচ্ছে। ইভিএম ভিভিপ্যাটের জার্নিটা এখানে বলা রয়েছে। 1982-তে প্রথম এটা অ্যাসেম্বলি বাই ইলেকশন কেরালাতে ব্যবহার করা হয়েছিল। এখানে গোয়ার বিষয়টা হচ্ছে পুরোটা তারা পুরো ইলেকশনটাতে তারা এটা ব্যবহার করছে, তো এখানে বলা যেতে পারে পরীক্ষামূলকভাবে একটা বাই ইলেকশনে কিন্তু ছোটো করে ব্যবহার করা ছিল ফার্স্ট টাইম 1992-তে। তারপরে 1989-এ 1951 অ্যামেন্ডমেন্ট টু পারমিট ইভিএম ইউজ, আরপিএ 1951 এটাকে ইভিএম ইউজ করার জন্য পারমিট করা হয়। 2004-এ জেনারেল ইলেকশন এর জন্য 2004-এ এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল ইভিএমকে। 2013-তে সুপ্রিম কোর্ট ম্যান্ডেটেড করে যে ভিভিএম প্যাড ইউজ ইন সুব্রমণিয়ান স্বামী ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই কেসেতে সুপ্রিম কোর্ট বলে ইউজ করার কথা। 2019-এ সুপ্রিম কোর্ট রুলিং ইন চন্দ্রবাবু নাইডু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া দ্যাট 5 EVM ফর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর অ্যাসেম্বলি সেগমেন্টেড পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি রিকোয়ার ভিভিপ্যাট ভেরিফিকেশন। তো ইভিএমের সাথে ভিভিপ্যাটকে রাখতে হবে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল, অর্থাৎ ইভিএমে সুইচ দেওয়ার সাথে সাথে যে কাগজটা বের হয় ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল, অর্থাৎ
ঠিক জায়গাতে ভোট পড়লো কি না, যাতে করে ভোটাররা ভেরিফাই করতে পারে, তার জন্য এই কাগজটা কিন্তু বেরোয়। তো সেইটা সুপ্রিম কোর্ট রুল দেয় 2019-এ, সুপ্রিম কোর্ট সেটা বলে, তারপর থেকে কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। এটা 3টে ইউনিট রয়েছে ভিভিপ্যাট, ইভিএমের 3টে ইউনিট রয়েছে। ব্যালট ইউনিট ফাংশন লাইক এ কিবোর্ড উইথ 16 বাটনস, আর কি একটা কিবোর্ডের মতো এটা। কন্ট্রোল ইউনিট থাকে একটা, অলসো কল্ড অ্যাজ মাস্টার ইউনিট, রিমেন উইথ পোলিং অর প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার এটাকে কন্ট্রোল করতে পারেন। ভিভিপ্যাটটাকে অ্যালাউ ভোটার টু ভেরিফাই দ্যাট দেয়ার ভোটার কাস্ট অ্যাট ইন্টেন্ট, যেটাই মাত্র বললাম যে ঠিক জায়গাতে ভোটটা পড়ছে কিনা একটা কাগজের মাধ্যমে সেটা দেখা যায়। It was introduced to have fullest transparency in voting system and to restore the confidence of voters by ensuring the accuracy of voting system using EVM. তো এটা একটা ট্রান্সপারেন্সি রাখার জন্য সিস্টেমটাকে আধুনিকীকরণটা করা হয়েছে। কি অ্যাডভান্টেজ রয়েছে? রান অন ব্যাটারি অ্যান্ড ডাজ নট রিকোয়ার এনি এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই, বাইরে থেকে কোনো বিদ্যুতের প্রয়োজন নেই ইভিএম ভিভিপ্যাট ব্যবহারে। negating a scenario of an invalid vote. ইনভ্যালিড ভোটের সিনারিওটা কিন্তু এখানে বোঝা যায়। ডাজ নট পারমিট মোর দ্যান 4 ভোট পার মিনিট, দেয়ার বাই ডিটারিং বুথ ক্যাপচারিং। প্রতি মিনিটে 4টের বেশি ভোট কিন্তু দেয়া যায় না। বুথ ক্যাপচারিংয়ের ক্ষেত্রে এটাকে খুব সহজে কিন্তু করা সম্ভব হয় না, যেহেতু খুব দ্রুততার সাথে অনেক ভোট একসাথে পড়ে যাচ্ছে না। After pressing close button on control unit, there is no possibility of voting. Close button প্রেস করে দেওয়ার পর আর কোনো ভোট দেওয়া সম্ভব হয় না। Not possible to pre-program EVM in a spurious manner. তো প্রি-প্রোগ্রাম করা যায় না, অর্থাৎ EVM এর যে কারচুপির বিষয়টা সেটা কিন্তু near to impossible. নেক্সট, মডেল কোড অফ কন্ডাক্ট, এটাও নিউজে রয়েছে। Violation of model code during Lok Sabha elections recently issued directive to political parties and their representatives to utilize social media platform ethically. তো যাই হোক, এটা সম্প্রতি ইলেকশন কমিশন থেকে ডিরেকশন কিছু দেওয়া হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে, সেই জন্য এটা নিউজে রয়েছে। তো আমরা জেনে নেব এটা কি। মডেল কোড অফ কন্ডাক্ট বিষয়টা 1960 সালে এসেছিল, ফার্স্ট ইন্ট্রোডিউসড স্টেট অ্যাসেম্বলি ইলেকশন ইন কেরালা। কেরালাতে কিন্তু প্রথমবার মডেল কোড অফ কন্ডাক্ট ব্যবহার করা হয়। Nature, set to guideline laid down by election commission consensus with political parties to govern conduct of political parties and candidates to ensure free and fair election. ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে করে হয় সেজন্য যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের জন্য কিছু গাইডলাইন এখানে দেওয়া রয়েছে, এবং দলগুলোর জন্য। The Election Commission derives its authority from Article 324, which provide power, superintendence, direction and control of election to Parliament, state legislature, President and Vice President office. তো ইলেকশন কমিশন এই পাওয়ারটা কোথা থেকে পেয়েছে? এই মডেল কোড অফ কন্ডাক্ট জারি করার পাওয়ার পেয়েছে আর্টিকেল নাম্বার 324 থেকে। অলদো কনস্টিটিউশন ডাজ নট এক্সপ্লিসিটলি মেনশনড অ্যাবাউট দ্য এমসিসি, আমাদের সংবিধানে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে বলা নেই। স্কোপ অফ অ্যাপ্লিকেবিলিটি applies to all political parties, their candidates and polling agent, government in power and all government employees. তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট কাদের ওপর বর্তায়, কাদের ওপর এটা হয়? সমস্ত পলিটিক্যাল পার্টিজের উপর, সমস্ত ক্যান্ডিডেট যারা ভোটে দাঁড়াচ্ছেন, সমস্ত পোলিং এজেন্টদের উপর, সরকারের ওপর যারা ক্ষমতায় রয়েছে তার উপর, এবং সমস্ত সরকারি কর্মচারীদের উপর কিন্তু এই মডেল কোড অফ কন্ডাক্টটা বর্তায়। কী কী অ্যাক্টিভিটি রয়েছে? নো পলিসি, প্রজেক্ট অর স্কিম ক্যান বি অ্যানাউন্সড দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স ভোটিং বিহেভিয়ার। তো এই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাওয়ার পর থেকে কিন্তু কোনো স্কিম, কোনো প্রজেক্ট, কোনো পলিসি লঞ্চ করা যায় না, অ্যানাউন্স করা যায় না, যেটা কিনা ভোটের উপর এফেক্ট পড়তে পারে। অ্যাভয়েড অ্যাডভার্টাইজিং অ্যাট কস্ট অফ পাবলিক এক্সকিউ, সাধারণ মানুষের অর্থের সাহায্যে কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায় না। প্রহিবিশন অফ এনি অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট ইন গভর্নমেন্ট অর পাবলিক আন্ডারটেকিং, এই সময় কোনো অস্থায়ী অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেয়া যায় না, সরকারি বা পাবলিক আন্ডারটেকিং কোনো সংস্থাতে দেয়া যায় না। হোল্ডিং পাবলিক মিটিং ডিউরিং 48 আওয়ার পিরিয়ড বিফোর দ্য আওয়ার ফিক্সড ফর ক্লোজিং অফ পোল, পোল ক্লোজিং হলে তার 48 ঘন্টার মধ্যে কিন্তু পাবলিক মিটিং করা যায় না। ব্যান অফ গভর্নমেন্ট
রিসোর্সেস লাইক ট্রান্সপোর্ট মেশিনারি এটসেট্রা ফর ক্যাম্পেইনিং। সরকারি কোনো কিছুকে ভোট প্রচারের জন্য কিন্তু ব্যবহার করা যায় না। পার্টি তার ব্যক্তিগত ফান্ডে করবে, সরকারি ফান্ডে করবে না। মিনিস্টার or candidates cannot sanction grant or payment from direct discretionary fund। কোনো মিনিস্টার, কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু কোনো গ্র্যান্ট বা পেমেন্ট গ্রহণ করতে পারেন না এই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হলে। ডিউরেশন অফ অ্যাপ্লিকেবিলিটি, কতদিন ডিউরেশন থাকে? অপারেশনাল সিন্স ইলেকশন শিডিউল অ্যানাউন্সড টিল রেজাল্ট আর অ্যানাউন্সড। তো জবে থেকে, যেদিন থেকে ইলেকশন শিডিউল ঘোষণা করে ইলেকশন কমিশন, ইলেকশনের ডেটগুলো ঘোষণা করে দেয়, ঠিক তখন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু জারি হয়ে যায়। কতদিন থাকে? যতদিন না ভোটের রেজাল্ট বেরোচ্ছে ততদিন। এবং এটা পাঞ্জাব হরিয়ানা কোর্টে এই কেসটা উঠেছিল, তখনই এটা বলা হয় হরবংশ সিং জালাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার 1997, এটা বলা হয়। কনসিকুয়েন্সেস অফ ভায়োলেশন, যদি এই মডেল কোড অফ কন্ডাক্ট উল্লঙ্ঘন করা হয় তাহলে কি করা হতে পারে? সিন্স এমসিসি হ্যাজ নো স্ট্যাচুটরি ব্যাকিং, ভায়োলেশন ক্যান নট বি প্রসিকিউটেড আন্ডার কোড। তো যেহেতু এই মডেল কোড অফ কন্ডাক্টের কোনো স্ট্যাচুটরি ব্যাকিং নেই, কোনো আইনগতভাবে এটা করা হয়নি, সেজন্য সরাসরি কোনো অ্যাকশন নেওয়া হয় না। হাউএভার সার্টেন প্রভিশন আর এনফোর্সেবল থ্রু করসপন্ডিং প্রভিশন ইজ স্টেটস লাইক স্ট্যাটাস লাইক বিএনএস আরপিএ 1951 ফর ইনস্ট্যান্স। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951, বিএনএস, এই যে আইনগুলো রয়েছে সেখানে এই সম্পর্কে কিছু বলা রয়েছে। পাবলিশিং ফলস স্টেটমেন্ট অ্যাবাউট এ ক্যান্ডিডেটস ক্যারেক্টার, conduct etc. is a corrupt practice under section 123 clause 4 of RPA 1951। ফলস স্টেটমেন্ট দেয়া, ভুল স্টেটমেন্ট দেয়া, কোনো ক্যান্ডিডেট যিনি ভোটে দাঁড়িয়েছেন তার চরিত্র সম্পর্কে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে কোনো ভুল স্টেটমেন্ট দেয়া, এটাকে রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অ্যাক্ট 1951 যে আইনটা রয়েছে সেই আইনের সেকশন 123 ক্লজ 4 অনুযায়ী এটা হচ্ছে একটা করাপ্ট প্র্যাকটিস, যেটা ধরা হবে। ইম্পারসোনেশন অফ ভোটার্স ইন অ্যান ইলেকশন অফেন্সেস আন্ডার সেকশন 172 অফ ভারতীয় ন্যায় সংহিতা। তো ভারতীয় ন্যায় সংহিতা 172 অনুযায়ী এখানে কিন্তু এটা একটা ইলেকশন অফেন্স হিসেবে ধরা হবে ভোটার্সদের ক্ষেত্রে যদি এরকম কোনো ভুল ব্যাখ্যা কিছু দেওয়া হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট। লোকসভা ইলেকশনটা নিউজে রয়েছে কারণ 2024 লোকসভা ইলেকশন হয়েছে। সিস্টেম অফ ইলেকশন, টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন ফর ইলেকশন অফ দ্য মেম্বার অফ লোকসভা। আন্ডার দিস এভরি মেম্বার অফ লেজিসলেটিভ প্রেজেন্টস জিওগ্রাফিক্যাল এরিয়া নোন অ্যাজ কনস্টিটিউয়েন্সি। তো আমরা জানি লোকসভার ক্ষেত্রে পার্টিকুলার কোনো একটা এরিয়া যেখান থেকে তিনি ভোটে জিতে আসছেন তাকে বলা হচ্ছে একটা কনস্টিটিউয়েন্সি। From each constituency only one representative is elected, hence such a constituency is known as single member constituency। যেহেতু একটা কনস্টিটিউয়েন্সি থেকে একজন মেম্বারই জিতে আসেন, বিভিন্ন পার্টির কোনো একজন দল, কোনো একজন পার্টি থেকে কোনো একজন বিজেতা যিনি ভোটে জিতছেন তিনি শুধুমাত্র সেখান থেকে একজনই মাত্র নির্বাচিত হয়ে আসছেন, সেজন্য এটাকে বলা হচ্ছে সিঙ্গেল মেম্বার কনস্টিটিউয়েন্সি। ইন দিস সিস্টেমে ক্যান্ডিডেট হু সিকিউর মেজরিটি অফ ভোট ইজ ডিক্লেয়ার্ড ইলেক্টেড। যিনি সবচেয়ে বেশি ভোট পান তাকেই বিজেতা, বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। লোকসভার ডিউরেশন আমরা জানি 5 বছর ডিউরেশন, কোনো কারণে ডিসলভ হতে পারে, প্রেসিডেন্ট মনে করলে ভেঙে দিতে পারেন এনি টাইম, ইভেন বিফোর কমপ্লিশন অফ 5 ইয়ার, 5 বছরের আগেই প্রেসিডেন্ট ভেঙে দিতে পারেন। এবং এটাকে কিন্তু কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যায় না, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যায় না। তো প্রেসিডেন্ট একা পারেন না, প্রধানমন্ত্রী যদি তাকে পরামর্শ দেন সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। It can be extended during national emergency period by law of parliament for 1 year at a time for any length of time. However, this extension can not continue beyond a period of 6 months after emergency has ceased to operate. লোকসভাকে 5 বছরের বেশি এক্সটেন্ড করা যায় যদি কোনো সময় ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়, সেই সময় 1 বছরের জন্য টার্মটা বাড়ানো যেতে পারে অনির্দিষ্টকালের জন্য। অর্থাৎ 1 বছর করে কতদিন বাড়ানো হবে ফাইনালি সেটা কিন্তু নির্দিষ্ট নয়। তবে এমার্জেন্সি বন্ধ হয়ে গেলে তার 6 মাসের মধ্যে কিন্তু
এরকম ধরনের এক্সটেন্ডেড লোকসভা বন্ধ করে দেওয়া হয়। কনস্টিটিউশন প্রভিশন কী রয়েছে? আর্টিকেল 324 থেকে 329, হুইচ আর এনসিন্ট ইন পার্ট 15 ডিল উইথ প্রভিশন রিলেটেড টু ইলেকশন। তো ইলেকশন সম্পর্কে পার্ট 15-তে আর্টিকেল নম্বর 324 থেকে 329-এর মধ্যে বলা রয়েছে। তো এখানে আমরা মূল ডেসক্রিপটিভ যে অংশগুলো ছিল সেগুলো দেখলাম। এরপরে প্রচুর আরও কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ রয়েছে, সেটা আমরা পার্ট 2-তে আলোচনা করব। এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।